আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের নিউজটির শিরোনাম, ট্রানজিটের ফায়দা শুধু ভারতের। নিউজটি লিখেছেন সৈয়দ মিজানুর রহমান। শেখ হাসিনার সময় ভারতকে দেওয়া একতরফা ট্রানজিট বাংলাদেশের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। ট্রানজিটের নামে দ্বিপক্ষীয় যোগাযোগ ব্যবস্থার সুফলের পুরোটাই পেয়েছে ভারত। দেশের ভূখণ্ড ব্যবহার করে পূর্বাঞ্চলের 7 রাজ্য, যেটা 7 সিস্টার্স নামে পরিচিত, সেখানে পণ্য পরিবহনের সুবিধা পেয়েছে ভারত। এর বিপরীতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের সুযোগ চাইলেও পায়নি বাংলাদেশ। ট্রানজিটের আয় দিয়ে বাংলাদেশ একসময় সিঙ্গাপুর বনে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারেনি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারতকে ট্রানজিটের নামে করিডোর দিতে বাংলাদেশের প্রায় 7,000 কোটি টাকা ব্যয় হলেও এ খাত থেকে বাংলাদেশ আয় করেছে মাত্র 37 লাখ টাকা। ট্রানজিট থেকে সামান্য আয় নিয়ে যেমন দেশের অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের উদ্বেগ আছে, তেমনি এর মাধ্যমে দেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আছে বড় ধরনের উদ্বেগ। জাতীয় রাজস্ব বোর্ড, সড়ক ও জনপথ অধিদপ্তর ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, 2016 সালের জুন থেকে ভারতকে বিদ্যমান নৌ প্রোটোকলের আওতায় প্রথমে কলকাতা আশুগঞ্জ নৌপথ এবং তারপর আশুগঞ্জ আখাউড়া সড়কপথ ব্যবহার করে ত্রিপুরা আগরতলায় পণ্য পরিবহনের সুযোগ দেয় বাংলাদেশ। 2018 সালে দুই দেশের মধ্যে এগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ চট্টগ্রাম অ্যান্ড মংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস টু এন্ড ফ্রম ইন্ডিয়া চুক্তি হয়। এ চুক্তির মাধ্যমে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়ক পথে উত্তর পূর্ব রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি দেওয়া হয়। তবে এসবের মধ্যে নেপাল ও ভুটানের পণ্য পরিবহনের জন্য ভারতের করিডোর ব্যবহারের সুযোগ পায়নি বাংলাদেশ। এনবিআর জানিয়েছে, 2023 সালের 24 এপ্রিল চট্টগ্রাম ও মোংলা বন্দর বাণিজ্যিকভাবে ব্যবহারের সুবিধা দিয়ে স্থায়ী আদেশ জারি করা হয়। 2023 সালের 1 নভেম্বর আখাউড়া আগরতলা রেল যোগাযোগ ভার্চুয়ালি উদ্বোধন করেন হাসিনা মোদি। আর ক্ষমতা থেকে পতনের কয়েকদিন আগে জুনে ভারত সফরে গিয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে রেল ট্রানজিট দেওয়া সমঝোতা চুক্তি করেন শেখ হাসিনা। এই চুক্তির আওতায় গেদে দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে পণ্যবাহী রেল বাংলাদেশের উত্তরবঙ্গের ভূখণ্ড ব্যবহার করে আবার হলদিবাড়ি চিলাহাটি যাবে। ভারতকে বাংলাদেশের বুক চিরে ট্রানজিটের পক্ষে হাসিনা সরকার যেমন মরিয়া ছিল, তেমনি দেশের সুশীলরাও ছিলেন সোচ্চার। সুশীলদের মধ্যে এক্ষেত্রে সবার থেকে এগিয়ে ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি ট্রানজিটের আয় দিয়ে দিনবদলের গল্প শুনিয়েছিলেন দেশের মানুষকে। ট্রানজিটের বাস্তবায়ন হলে তার সেই সিঙ্গাপুর পনে যাওয়ার বাস্তবতাও এখন পর্যন্ত দেখা মেলেনি। অতীতে ভারতকে ট্রানজিট দেওয়ার বিরোধিতাকারীদের কড়া সমালোচনা করেছিলেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান। 2011 সালের 5 ফেব্রুয়ারি চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রানজিট বিরোধিতাকে অশিক্ষিতদের বিতর্ক বলে মন্তব্য করেন। সেই বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে সীমানা ধরে পণ্য পরিবহন খুবই স্বাভাবিক বিষয়, অথচ বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ট্রানজিট দেয়ানে বিতর্কের ইস্যু করা হয়েছে। রেহমান সোবহান বলেছিলেন, ট্রানজিট চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। উত্তর পূর্ব ভারতের বিশাল ক্যাপিটাল মার্কেট বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে। এছাড়া বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হবে। ট্রানজিটের পক্ষে সে সময় জোরালো যুক্তি দেখিয়েছিলেন ডক্টর দেবপ্রিয়। সিপিডির ব্যানারে তিনি নিয়মিত সভা সেমিনার করে ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে জনমত তৈরির চেষ্টা করেন। যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশ সিঙ্গাপুর বনে যেতে পারে। এছাড়া টেলিভিশনের বিভিন্ন টক শোতেও ট্রানজিটের পক্ষে সাফাই গান তিনি। ইউরোপের উদাহরণ টেনে তিনি বলেন, ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে পণ্য আনা নেওয়াতে তেমন বাধা নেই। বাংলাদেশ ভারতের ক্ষেত্রেও সেটি হতে পারে বলে তিনি যুক্তি তুলে ধরেন। ভারতকে দেওয়া ট্রানজিট নিয়ে তার আগের অবস্থান ঠিক ছিল কিনা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে বক্তব্য চেয়ে প্রায় 2 সপ্তাহ অপেক্ষা করেছে আমার দেশ। প্রথমে টেলিফোনে তাকে এ বিষয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। জবাবে তিনি দেশের বাইরে আছেন বলে জানান। পরে লিখিত আকারে তার কাছে প্রশ্ন করা হয়। প্রশ্নগুলো ছিল, একসময় আপনি বলেছিলেন ট্রানজিট থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব উপার্জন করবে, কিন্তু আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকার ট্রানজিট ফি হিসেবে এখন পর্যন্ত মাত্র $3.7 মিলিয়ন পেয়েছে। আপনি কি মনে করেন এটি বাংলাদেশের জন্য ন্যায্য ও উপযুক্ত পরিমাণ? আপনি অতীতে বলেছিলেন যে সরকার ট্রানজিট ফি থেকে $বিলিয়ন আয় করবে। বাস্তব পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত। তাহলে কি আপনি বাংলাদেশের জনগণকে ভুল তথ্য দিয়েছিলেন?
এখনকার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আপনি কি মনে করেন যে আপনার পূর্ববর্তী হিসাব এবং পূর্বানুমান ভুল ছিল? যদি আপনার পূর্ববর্তী হিসাব ভুল হয়ে থাকে তাহলে আপনি কি বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করবেন? তবে এসব প্রশ্নের কোনো জবাব দেননি বর্তমান সরকারের গঠিত অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয়। ভারতের সঙ্গে কোনো অসম চুক্তি চায় না বাংলাদেশ জানিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ আমার দেশকে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত সামরিক বেসামরিক সব চুক্তি জনগণের কাছে প্রকাশ করা, সেসব চুক্তির মধ্যে যেগুলো জনস্বার্থ বিরোধী সেগুলো বাতিল করা। কিন্তু এ সরকারের বিভিন্ন মাধ্যমে শুনতে পাই চুক্তি বাতিল করা যাবে না, পুরনো চুক্তি ও প্রকল্প থাকবে, কিন্তু আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করব তা হতে পারে না। একই সঙ্গে নেপাল ও ভুটানের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বাড়াতে গুরুত্ব আরোপ করেন ডক্টর আনু মোহাম্মদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতির শিক্ষক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ আমার দেশকে বলেন, সরকারের উচিত ভারত বাংলাদেশের সব ধরনের চুক্তি পর্যালোচনা করা, কারণ আমরা এখন পর্যন্ত জানি না বিগত সরকার কি চুক্তি করেছে, অথবা ট্রানজিট চুক্তির মধ্যেই বা কি আছে সেটাও স্পষ্ট নয়। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ট্রানজিট চুক্তির মধ্যে আছে কি না সেটা নিয়ে সরকারের ব্যাখ্যা থাকা দরকার। ট্রানজিট নিয়ে দুই দেশের মধ্যে 2012 সালের দিকে প্রথম আলোচনা শুরু হয়। কয়েক বছর দর কষাকষির পর টন প্রতি ট্রানজিট মাশুল নির্ধারণ করা হয় 192 টাকা। এর বাইরে টন প্রতি 50 টাকা নিরাপত্তা মাশুল এবং নৌ বন্দরে ল্যান্ডিং শিপিং বাবদ প্রতি টন 34.5 টাকা মাশুল আছে। সব মিলিয়ে প্রতি টনে প্রায় 277 টাকা মাশুল পড়ে। এছাড়া মাঝ নদীতে কার্গো জাহাজের অবস্থানের জন্য আলাদা মাশুল আছে। ট্রানজিট ব্যবহারে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারে ভারত প্রথম পদক্ষেপ নেয় 2011 সালে। ওই বছর আশুগঞ্জ বন্দর দিয়ে প্রথম ট্রানজিটের পণ্য ত্রিপুরায় যায়। তখন ভারত সরকারের বিশেষ অনুরোধে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ভারী যন্ত্রপাতি পরিবহনে এ সুবিধা দেয় বাংলাদেশ। পরে এ পথে ট্রানজিট নিয়মিত করতে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। বিআইডব্লিউটি এর তথ্য বলছে, গত 8.5 বছরে সব মিলিয়ে আশুগঞ্জ বন্দর ব্যবহার করে 33টি চালান গেছে। এর বেশিরভাগই লোহা ও লোহা জাতীয় পণ্য। সর্বশেষ গত অর্থ বছরে 14টি জাহাজ চালানে 13,000 টনের বেশি ভারতীয় রেলওয়ে লোহা জাতীয় পণ্যের চালান গেছে। তবে পট পরিবর্তনের পর চলতি অর্থ বছরে 6 মাসে কোনো পণ্য যায়নি। তবে এনবিআর, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ট্রানজিট থেকে এ পর্যন্ত বাংলাদেশের আয় এসেছে মাত্র 37 লাখ টাকা। ভারতকে ট্রানজিট দিতে বেশ কিছু বিলাসী প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর মধ্যে কিছু রয়েছে ভারতীয় লাইন অফ ক্রেডিট থেকে নেয়া ঋণে। আশুগঞ্জ থেকে নদীপথে ভারতকে ট্রানজিট দেয় শেখ হাসিনা সরকার। এজন্য আশুগঞ্জকে একটি ট্রান্সশিপমেন্ট বন্দরে রূপান্তর করা হচ্ছে। সে লক্ষ্যে বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় বন্দরে স্থাপিত হচ্ছে 210 কোটি টাকা ব্যয়ে একটি কার্গো টার্মিনাল ও ভারতের এক্সিম ব্যাংকের ঋণ সহায়তায় 175 কোটি টাকা ব্যয়ে আরও একটি কন্টেইনার টার্মিনাল। জমি অধিগ্রহণ সহ দুটি প্রকল্পের ব্যয় প্রায় 1,500 কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে কলকাতার নিরাপদ যানবাহন চলাচলে ট্রানজিট সুবিধা দেওয়ার উদ্দেশ্যে আখাউড়া স্থলবন্দরকে 4 লেনে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয় 2017 সালে। ভারতের কঠিন শর্তের ঋণে 5,800 কোটি টাকার প্রকল্পটি বাংলাদেশের চেয়েও বেশি প্রয়োজন ভারতের। কিন্তু এই প্রকল্পটি করতে গিয়ে 1979 সালের সেচ প্রকল্প ধ্বংস করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের জোর আপত্তি থাকা সত্ত্বেও। ভারতীয় ঋণের টাকায় ট্রানজিটের এই সড়কটি নির্মাণ করতে প্রথমে ব্যয় ধরা হয়েছিল 3,460 কোটি টাকা। $200 কোটি ভারতীয় দ্বিতীয় লাইন অফ ক্রেডিটের প্রকল্পের তালিকায় এ প্রকল্পটি অন্তর্ভুক্ত। এ প্রকল্পে এলওসি থেকে পাওয়া যাবে প্রায় 2,930 কোটি টাকা। বাকি টাকা সরকার নিজে দেবে, যদিও পরে প্রকল্পটির ব্যয় বেড়ে 5,791 কোটি টাকায় উন্নীত হয়। ভারতের উত্তরাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের 400 কিলোমিটারের সহজ পথে রেলপথের জন্য এ প্রকল্পটি হাতে নেয় বাংলাদেশ রেলওয়ে। 2016 সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটির ব্যয় ধরা হয় 477 কোটি 81 লাখ টাকা। এ ব্যয়ের মাত্র 57 কোটি টাকা বাংলাদেশ সরকারের, বাকি 420 কোটি টাকা ভারত সরকারের লাইন অফ ক্রেডিট থেকে পাওয়া অনুদান। প্রকল্পটির অবকাঠামো সহ সব ধরনের কাজ শেষ হয় গত বছর জুনে। বেঁচে যায় 159 কোটি টাকা। এর মধ্যে ভারতের অনুদান বাঁচে 126 কোটি টাকার বেশি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যেহেতু এ অর্থ বাংলাদেশকে দেয়া অনুদান, বাংলাদেশ ভারতের কাছে বেঁচে যাওয়া 126 কোটি টাকা অন্য কোনো প্রকল্পে কাজে লাগাতে অনুমতি চেয়েছিল, কিন্তু ভারত তাতেও রাজি হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অভ্যন্তরীণ দ্বিতীয় কন্টেইনার নদীবন্দর স্থাপন প্রকল্পকে বিলাসবহুল প্রকল্প উল্লেখ করে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, এতে আমাদের দেশের কোনো লাভ দেখছি না, কেবল ভারতের স্বার্থেই এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। তবে আমি তো আর এই প্রকল্প বন্ধ করতে পারবো না। সাবেক প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, ওই যে ভাই বোনের সম্পর্ক বলে একটা কথা আছে না। গত বছর 11ই নভেম্বর আশুগঞ্জ নৌবন্দরে নির্মাণাধীন কার্গো টার্মিনাল ও আশুগঞ্জ অভ্যন্তরীণ দ্বিতীয় কন্টেইনার নদীবন্দর স্থাপন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যারা এ ধরনের অচিন্তিত প্রকল্প চালু করেছিলেন তাদের প্রশ্ন করা দরকার ছিল যে কার স্বার্থে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এতে আমাদের কি লাভ হচ্ছে। ট্রানজিট আর করিডোর দুটি ভিন্ন জিনিস উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটি কি? তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে জিজ্ঞাসা করা উচিত ছিল। বন্দরগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে আশুগঞ্জ দিয়ে ভারতের মালামাল পরিবহনের ট্রানজিট প্রায় বন্ধ। গত 6 মাসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরে ব্যবহার করে কোনো ট্রানজিটের পণ্য কলকাতা থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় যায়নি। এমনকি সিলেটের জকিগঞ্জ দিয়েও ট্রানজিটের মালামাল ভারতের করিমগঞ্জে যায়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য, বিশেষ করে ত্রিপুরায় পণ্য নিতে কলকাতা আশুগঞ্জ আখাউড়া আগরতলা এ পথেই বেশি আগ্রহ ছিল ভারতের। এছাড়া কলকাতা জকিগঞ্জ করিমগঞ্জ পথটিও চালু আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল একই চ্যানেলে একই সময় আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, মন্তব্য করুন, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমার দেশ। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।